এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। কেন, কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি, বিস্তারিত থাকছে রিপোর্টে। শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের। শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটি এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আসিফ নজরুল স্যার, আপনাকে এখানে বসিয়েছি আমরা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা এখানে বসিয়েছি, ছাত্র জনতা বসিয়েছে, এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে অন্য কেউ বসাই নেই। শেখ হাসিনার দাবিদারি করার জন্য আপনাকে ওখানে বসানো হয় না। আমরা 15 বছর যাবত লড়াই করে আসছি, কত মানুষ আমাদের নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, কল্পনা করতে পারেন। সুতরাং বাংলাদেশে এখন আমরা যে মেসেজটা এখন স্পষ্ট করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আসিফ নজরুলের কার্যালয় এবার ঘেরাও হচ্ছে। আসিফ নজরুল যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। এর পেছনে কারণ কি? কারণ আসিফ নজরুল আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চাচ্ছে। আসিফ নজরুল ভারতীয় চরের কাজ করতেছে। আসিফ নজরুল ভারতের দালালি করতেছে। হাসিনাকে ফেরাতে আসিফ নজরুল যা করা তা করতেছে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করাতে, আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে যা করা লাগবে আসিফ নজরুল তা করবেন। সাধারণ জনগণের মনে এগুলোই এখন প্রশ্ন। সাংবাদিক ইলিয়াস এবং পিনাক্ষী দাদার ভিডিওগুলো দেখার পর মানুষের মনে আসিফ নজরুলের নিয়ে বিভিন্ন প্রশ্ন জন্ম দিয়েছে। এই কিছু প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি, বিস্তারিত থাকছে রিপোর্টে। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে, তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। খবর পেয়ে আসতে থাকেন ভিতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা। কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন। কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা। পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা। প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে দিক বিদিক। বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। দরবার হলে জিম্মি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআরে কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে। এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে। কিন্তু তখন ঘুণাক্ষরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে 6 সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায়। তারপর সেই 2 দিনে আরো 57 সেনা কর্মকর্তা এবং 17 বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অবধি ধোঁয়াশার মধ্যে। এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এখনো দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে।
সময় বদলেছে, দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস। সার্জিস বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার। এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার। কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি, দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যে কথাটি বললাম, আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন, আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে। আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে, তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে, আপনার উপর আস্থা রাখছে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয়, আপনার রাজনৈতিক অর্জন সফলতা। এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন, আমাকে করেছেন, মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন, আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন। আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই প্রশ্নে তারা এই বলেছে আমাকে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমিদামির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইব। এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল, সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটিই হবে। জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দিবে তারা দেশ পরিচালনা করবে। অর্থাৎ আমরা নির্বাচন চাইবো, নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন নির্বাচনকে যদি ফেস করতে হয়, আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দিবে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায়, নির্ভয় ভোট দিবে, নির্ভয় ভোট দিবে। আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ, কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার। আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা, ভোটের অধিকারকে রক্ষা করা। বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা। কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমিরামির নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে, আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে। এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলেও একটি করে হলো, এই স্বৈরাচারের আমলে একটি করে হলো মিথ্যা বা গায়েবী মামলা আছে, মিনিমাম আছে না?
প্রত্যেকটি মানুষের নামে আপনাদের আছে। এই যে হাত তুলেছে সবাই, না গাজীপুর থেকে আছে। এখন প্রিয় সহকর্মী, এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে, নারায়ণগঞ্জ থেকেও হাত তুলেছে, প্রত্যেকটা মানুষ। এখন এই যে বিগত 15 বছর আপনারা এত অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা সহ্য করেছেন। আমাদের বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে, আপনজন বাবা মা মারা গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানাজায় নিয়ে গেছে। আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে। আমাদের সহকর্মীবৃন্দ হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যুবরণ করেছে। যেই দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন, এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন, এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন, আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে, বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে সফলতা কি? পিছনে যখন জনগণ থাকে। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সহকর্মীবৃন্দ, আগামীর যে নির্বাচন হবে আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। সেজন্যই আমি সবসময় বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা জনগণকে সাথে নিয়ে বিগত 16-17 বছরের স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছি, জনগণের সমর্থন নিয়ে, জনগণকে সাথে নিয়ে। ইনশাল্লাহ আমরা জনগণের আস্থা ধরে রেখে, জনগণের সাথে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনার যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব, এই আমার দৃঢ়তা। এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। আসিফ নজরুল সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনিও কি চান আসিফ নজরুলের পদত্যাগ? লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।